জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাংলার নবাবদের উপর প্রথম ভিডিও আমি এনেছি। প্রথম পর্ব তোমরা সকলেই দেখে নিও, যাদের দেখা হয়নি। যারা দেখেছো তারা সেই ভিডিওটাকে আরেকবার শুনে নিয়ে দ্বিতীয় ভিডিও শুনে নেবে। তাহলে বাংলার নবাবী আমল অর্থাৎ 1717 থেকে অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয় যে দশক থেকে মুর্শিদ কুলিকার হাত ধরে বাংলার নবাবী আমল শুরু হয়েছিল, তা কীভাবে এগিয়ে গিয়েছিল সেই পলাশী যুদ্ধ পর্যন্ত, আলিবর্দী সিরাজের পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আগামী দিনে আরও ভিডিও আসবে, মন দিয়ে শুনবে, দেখি প্রশ্ন তোমরা এখান থেকে অনেক কমন পাবে এবং কনসেপ্টগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে বাংলার নবাবী আমলের দ্বিতীয় পর্বটা আমরা পড়াবো। প্রথম পর্বে আলোচনা করেছি, ছকটাও দেখিয়ে দিয়েছিলাম, ভালো করে দেখবে। আজকে আমরা দ্বিতীয় পর্বে দেখাবো বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন। তো আমরা চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় প্রশ্ন বা দ্বিতীয় পর্বতে। এবং যারা একেবারে নতুন চ্যানেলে ভিডিওটা দেখছো বা দেখবে আগামী দিনে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের চ্যানেলটা শেয়ার করতে বলো, একটা লাইক একটা কমেন্ট করো, এটুকু আবদার রইল। আর কেমন লাগছে, কোন কোন টপিকের ডিমান্ড আছে অবশ্যই জানিও। প্রত্যেকটা টপিকের উপর আস্তে আস্তে করে ভিডিও যাবে। প্রচুর কর্মকাণ্ড, প্রচুর ব্যস্ততা, তার মাঝেও একটু সময় বের করে তোমাদের জন্য ছোট ছোট ভিডিও করে দিচ্ছি। মন দিয়ে শুনবে, অনেক অনেক উপকার পাবে। জানা স্যার ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গের একমাত্র ইতিহাস চ্যানেল, যেখানে ইতিহাসকে একদম চুলচেরা বিশ্লেষণ করা হয়। শুধু বিভিন্ন গতানুগতিক প্রশ্ন বা অধ্যায় নয়, এখানে আরও অভিনবত্ব দিকগুলোকে উন্মোচন করে দেওয়া হয়। আর একটা কথা আবদার রইল, আপনাদের কাছে যা যা বই আছে অবশ্যই পড়বেন। বই পড়া মানে তো মহান কাজ। কটা মানুষের বই পড়তে পারে? জানা স্যারের একটা বই হাতে রাখবেন, অনেক অনেক উপকার পাবেন। প্রচুর বই লিখছি, প্রচুর বই পাবলিশ হচ্ছে বর্ণপরিচয় থেকে। আপনারা একটা বই সংগ্রহ করবেন, স্ক্রিনে যাচ্ছে, অ্যামাজন ফ্লিপকার্টে ক্লিক করে দেখে নিতে পারেন। জানা স্যার হিস্ট্রি বুক বলে সব পেয়ে যাবেন, ওখান থেকে একটা যে কোনো বই আপনার পছন্দসই সংগ্রহ করে নেবেন। তো আমরা শুরু করছি দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমাদের প্রশ্ন সংখ্যা রয়েছে 12টা। তো এই 12খানা প্রশ্ন আমরা আজকে তোমাদের সামনে তুলে ধরব। প্রশ্ন বলবো, 4টে অপশন বলবো এবং তার উত্তর কোনটা হবে সেটাও বলে যাব। তো প্রত্যেকের কাছে আবেদন, যাদের কাছে নেটসেট বইটা বা ইন্ডিয়ান হিস্ট্রি বইটা আছে, তোমরা সেটা একটু চর্চা করে নেবে। আজকে প্রথম প্রশ্নতে আমি আসছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মুর্শিদ কুলি খাঁ যিনি 1717 থেকে বাংলার নবাব পদে ছিলেন, সেই মুর্শিদ কুলি খাঁয়ের আমলে কটি চাকলা আর কটি পরগনা, আমরা যে রাজ্য প্রভিন্সগুলো বলি, জেলাগুলো বলি, সব নবাবী আমল থেকে এসেছে। খুব ভালো একটা প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন। চাকলা এবং পরগনা কটি ছিল? দেখো অপশন দিয়েছি, উত্তরটা প্রথমেই পেয়ে গেছি আমরা। মুর্শিদ কুলি খাঁয়ের আমলে 13টা চাকলা ছিল এবং 1660টি পরগনা ছিল, অর্থাৎ বেশ কয়েকটা পরগনা নিয়ে চাকলা হতো। তবে আমরা দেখতে পাচ্ছি পরগনার থেকে চাকলা অনেক বড়। অর্থাৎ যদি আমরা বলি গ্রাম, যদি আমরা বলি বা জেলা বলি, আমরা আজকের কথা দিয়ে বোঝাই, তাহলে বেশ কিছু গ্রাম নিয়ে যেমন জেলা গঠিত হয়, তেমনি বেশ কিছু পরগনা নিয়ে একটা চাকলা গঠিত হতো। মুর্শিদ কুলি খাঁয়ের আমলে বাংলাতে মোট 13টি চাকলা ছিল এবং 1660টি পরগনা ছিল। 1660 হচ্ছে পরগনা ছিল। অপশনগুলো দেখে নাও, 12টি চাকলা, 1650টি পরগনা, এটা ভুল। তৃতীয় দেখে নাও, 11টি চাকলা, 1662টি পরগনা, এবং তৃতীয়টা দিয়েছি দেখে নাও, 10টি চাকলা এবং 1665 পরগনা। উত্তর আমরা ইতিমধ্যেই পেয়ে গেলাম। দ্বিতীয় প্রশ্ন আসবো, তারিখি বাংলা, একাধিক পরীক্ষা আসা প্রশ্ন, মার্ক করবে। তারিখি বাংলা লেখককে? অপশন দিয়েছি গ্র্যান্ড ডাফ, ইরফান হাবিব, গোলাম হোসেন সলিম এবং সলিমুল্লাহ। উত্তর আমরা পেয়ে গেছি, অন্য কালই তোমাদের ইউজ করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য, সলিমুল্লাহ। ঢাকার নবাব সলিমুল্লাহ 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিল। 1906 সালে মুসলিম লীগ কার হাত ধরে প্রতিষ্ঠা হয়? অবশ্যই সলিমুল্লাহ। মুসলিম লীগ কার হাত ধরে গড়ে ওঠে? তখন উত্তর হবে আগা খাঁ। মুসলিম লীগ কার হাত ধরে গড়ে ওঠে? আগা খাঁ। এটা দেখবে ইসলামিক হিস্ট্রিতে এবারে মাদ্রাসাতে প্রশ্ন ছিল কিন্তু, যে মুসলিম লীগ কার হাত ধরে গড়ে ওঠে? উত্তর আগা খাঁ। 1906 সাল বললে উত্তর হবে সলিমুল্লাহ। খুব খেয়াল করবে, মুসলিম লীগ কার হাত ধরে গড়ে ওঠে? বোম্বাইয়ের প্রখ্যাত খাজা ব্যবসায়ী তৃতীয় মোহাম্মদ শাহের হাত ধরে গড়ে ওঠে। তৃতীয় মোহাম্মদ শাহকে আমরা চিনি আগা খাঁ নামে। মুসলিম লীগ কার হাত ধরে গড়ে ওঠে? কে প্রতিষ্ঠা করেন? আগা খাঁ। 1906 সালে মুসলিম লীগকে প্রতিষ্ঠা করে সলিমুল্লাহ। ইসলামিক হিস্ট্রিতে প্রশ্ন ছিল মাদ্রাসাতে, চমৎকার কোশ্চেন, সালিমুল্লাহ সাহেব মেরে এসেছিল না, উত্তর ঠিকই নিয়েছে, চ্যালেঞ্জ একদম। এগুলো খেয়াল করবে। এই সালিমুল্লাহর নেতৃত্বে ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে আহসাল মঞ্জিল ভবনে প্রতিষ্ঠিত হয়েছে মুসলিম লীগ। আর সেই মুসলিম লীগ প্রতিষ্ঠায় বড় ভূমিকা যার, সলিমুল্লাহ, তিনি হচ্ছেন তারিখি বাংলা গ্রন্থের রচয়িতা। আসছি আমরা তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন কি আছে? পরিষ্কার দেখতে পাচ্ছ,
1717 সালের যে ফরমান, ইংরেজ কে ছিল? ওরাম। যে ওরাম কি বলবে এই ফারুক সিয়ারের ফরমানকে? ম্যাগনা কার্টা। আর বাঙালি বলছে সুকুমার ভট্টাচার্য বা ডক্টর এস ভট্টাচার্য। কোশ্চেন দেখে নেব একবার। 1717 সালে যে ফরমান কোম্পানি লাভ করেছিল, যাকে আমরা বলছি মহাসনদ, এই ম্যাগনা কার্টা একটা আরবি শব্দ, যার বাংলা হচ্ছে যুগান্তরকারী পরিবর্তন, র্যাডিক্যাল চেঞ্জ। যুগান্তরকারী পরিবর্তন, ভালো করে মনে রাখবে, যুগান্তরকারী পরিবর্তন, মহাসনদ ম্যাগনা কার্টা। তো যাই হোক, ইংরেজ কোম্পানিকে কে ছিল? এটা জন সুরম্যান, ভালো করে মনে রাখবে। এই সুরম্যান 1715 সালে ভারতবর্ষে এসেছিল। আর ফারুক সিয়ারের ফরমানটা সালটা বলে দিয়েছি 1717 সালে। আর একবার বলবো, তাহলে ফারুক সিয়ার যে কোম্পানিকে, ফারুক সিয়ার আমলে যে কোম্পানি রাজকীয় মহাসনদ লাভ করছে, বার্ষিক 3000 টাকার বিনিময়ে ব্যবসা বাণিজ্য করার অধিকার, সেই সময় ইংরেজ কোম্পানি প্রধান ছিল জন সুরম্যান, নামটা মনে রাখবে। সুরম্যান ভারতবর্ষে আসে 1715 সালে, এবং এই যে মহাসনদ লাভ করছে বার্ষিক 3000 টাকা মানে টাকা দিয়ে, এটাকে ইংরেজ ঐতিহাসিক ওরাম বলছে মহাসনদ বা ম্যাগনা কার্টা, বাঙালি বলছেন এস ভট্টাচার্য। যেহেতু আমি ওরাম ঐতিহাসিকে দিইনি অপশনে, তাই উত্তর আমি নিলাম ডক্টর সুকুমার ভট্টাচার্য। উত্তর হয়ে গেল। খুব ভালো প্রশ্ন। তাহলে 1717 সালে ফারুক সিয়ারের ফরমান যে দিয়েছিল কাকে? সুরম্যানকে, তাকে ম্যাগনা কার্টা বা মহাসনদ বলছেন সুকুমার ভট্টাচার্য। কোন ইংরেজ ঐতিহাসিক বলে? উত্তর হবে কিন্তু ওরাম, ভালো করে মনে রাখবে। অপশনগুলো দেখে নাও, স্টুয়ার্ট মিল, আব্দুল করিম এবং জেমস গ্র্যান্ট। আরেকবার, জেমস গ্র্যান্ট, আব্দুল করিম, স্টুয়ার্ট মিল। উত্তর কিন্তু হয়ে গেল সুকুমার ভট্টাচার্য। 4 নম্বর প্রশ্নতে আসবো, চমৎকার প্রশ্ন। হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থের লেখককে? দেখো, আগেরটা অপশন ছিল এই ব্যক্তি, তিনি আর কেউ নন, স্টুয়ার্ট মিল। একই অপশন রেখেছি, উত্তরটা শুধু ঘুরে গেল। হিস্ট্রি অফ বেঙ্গল, দেখবি নবাবী আমলের ক্ষেত্রে স্টুয়ার্ট মিলের হিস্ট্রি অফ বেঙ্গল কিন্তু একটা ভীষণ অবদানমূলক বই। এই বই থেকে আমরা জানতে পারি নবাবী আমল, স্টুয়ার্ট মিলের লেখা। খুব ভালোই আমরা একটা তথ্য পেয়ে গেলাম। 1 বৈশাখ কর প্রদানের দিন, অর্থাৎ যার যা বকেয়া থাকবে হাল খাতা বা খাতা পুণ্যাহ, এই খাতা পুণ্যাহ বা হাল খাতা যেটা গ্রামে বলা হয়, এর জনক হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। 1 বৈশাখ যার যা বকেয়া থাকবে সেই বকেয়াগুলোকে অবশ্যই যেন 1 বৈশাখ প্রদান করে যায়। সেখান থেকেই মুর্শিদ কুলি খাঁর আমল থেকে শুরু হলো হাল খাতা বা খাতা পুণ্যাহ। আমরাও গ্রামে গঞ্জে যেতাম, একটা সেই মিষ্টির প্যাকেট দিত। এই যে কনসেপ্টটা মুর্শিদ কুলি খাঁ এনেছিল, কর প্রদান যার বাকি থাকবে অবশ্যই সেটা পরিশোধ করতে হবে সারা বছর ইনটা 1 বৈশাখ। এটা চালু করেছিল কে? মুর্শিদ কুলি খাঁ। 1 বৈশাখ কর প্রদান না দিয়ে এটা অপশন করতে পারে খাতা পুণ্যাহ বা হাল খাতার জনককে। উত্তর হবে কিন্তু অবশ্যই মুর্শিদ কুলি খাঁ, ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন 6 নম্বরে যাচ্ছে। ইংরেজ কোম্পানিকে মাদ্রাজ প্যাগোডা নামে মুদ্রা বাংলায় চালু করার অনুমতি কে দিয়েছিলেন? মনে রাখবে, ফারুক সিয়ারের ফরমান 1717 সালে পরিষ্কার ফারুক সিয়ার জন সুরম্যানকে বলে দিয়েছিল যে মাদ্রাজ প্যাগোডা নামে আপনারা মুদ্রা চালু করতে পারবেন। তো ফারুক সিয়ার তার দস্তক যে দিল বা মহাসনদ বা ম্যাগনা কার্টা বলছি, এই 1717 সালে ফারুক সিয়ারের ফরমানের আরেক নাম হচ্ছে দস্তক বা মহাসনদ বা ম্যাগনা কার্টা। এতেই বলে দেওয়া হলো ইংরেজ কোম্পানি মাদ্রাজ প্যাগোডা নামে এক মুদ্রা চালু করতে পারবে বাংলার বুকে। সেই অনুমতিটা দিয়েছিল, প্রবেশপত্র দিয়েছে ফারুক সিয়ার। চমৎকার প্রশ্ন। আপনি এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবেন। নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। বাংলায় কোন নবাবের পরামর্শদাতা ছিলেন আলীবর্দী খাঁয়ের জ্যৈষ্ঠ ভাতা হাজী আহমেদ? আমি প্রথম দিন ছকে দেখেছি, দেখবে আলীবর্দীর 3 যে কন্যা ছিল, তার যে দাদা, আলীবর্দীর যে দাদা হাজী আহমেদ, এর 3 ছেলে ছিল, তাদের বিবাহ হয়েছিল। পুরো ছকটা আমি দেখিয়ে দিয়েছি, দেখবে যে ঘসিটি বেগম, ময়মানা বেগম, আমিনী বেগমের কার সঙ্গে বিবাহ হয়েছিল। তো যাই হোক, আলীবর্দী খানের জ্যৈষ্ঠ ভাতা হাজী আহমেদ কোন নবাবের পরামর্শদাতা হিসাবে জীবন শুরু করেছিলেন? আমরা অপশন পেয়ে গেছি, সিরাজদৌল্লা, সুজাউদ্দিন, মুর্শিদ কুলি খাঁ, মীর কাসিম। উত্তর আমি আলাদা কালি মার্ক করে দিয়েছি, উত্তর হবে কিন্তু সুজাউদ্দিন। সেই সুজাউদ্দিনের পরামর্শদাতা হিসেবে কাজ করেছিল আলীবর্দী নিজের দাদা হাজী আহমেদ। নেক্সট প্রশ্ন আসবো 8 নম্বরে। বাংলার কোন নবাব আলীবর্দী খানকে পূর্ণিয়া, একটু অবশ্যই নিয়ে নিবে, পূর্ণিয়া বা বিহারের সুবাদার নিযুক্ত করেছিলেন? আউটস্ট্যান্ডিং কোশ্চেন। আলীবর্দীর জীবন প্রথম শুরু হয়েছিল সুজাউদ্দিনের হাত ধরে, এবং পূর্ণিয়াতে আমরা জানি ময়মানা বেগমের ছেলে শৌকত জং যেখানে দায়িত্বে ছিলেন,
সেই শৌকত জংয়ের পর দেখবো আমরা আলীবর্দী খাঁ দায়িত্ব ছিল কোথায়, না পূর্ণিয়াতে বা বিহারের সুবাদার। আবারও বলবো, বাংলার কোন নবাব আলীবর্দী খানকে বর্তমান বিহারের পূর্ণিয়া বা বিহারের সুবাদার নিযুক্ত করেছিল, মনে রাখবে। তো সুবাদার মানে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাটা দেখতো, আর যারা নায়েব তাদের হচ্ছে রেভিনিউটা দেখতো, ওরা রেভিনিউটা দেখতো, ভালো করে মনে রাখবে। তাহলে রাজস্বরা দেখতো নায়েব গোষ্ঠী, সুবাদারা দেখতো প্রশাসনিক। আর যিনি নায়েব এবং সুবাদার একসঙ্গে পদ ভোগ করতো তাকে বলা হতো নায়েব নাজিম। অনেক ইন্টারভিউ ধরা হয় নায়েব নাজিম কি, তো নায়েব একটা পদ, সুবাদার একটা পদ, একই সঙ্গে যে দুটো পদ সামলাবেন তাকে বলা হতো নায়েব জামিন। এই নায়েব নাজিম পদে কিন্তু দায়িত্বে ছিলেন মুর্শিদ কুলি খাঁ। আর সুজাউদ্দিনের হাত ধরে আলীবর্দী খাঁ প্রথম নবাবী আমলে দায়িত্ব পান এবং পূর্ণিয়া দায়িত্ব পেয়েছিলেন। পরবর্তীকালে আমরা দেখব আলীবর্দী খাঁ 1740 সালে বাংলার নবাব হয়ে যাবে। নেক্সট প্রশ্নে আসবো, 9 নম্বর প্রশ্ন, বাংলার কোন নবাবের আসল নাম মির্জা মোহাম্মদ? আমরা প্রথমে দিনই ছকে দেখিয়েছি মির্জা মোহাম্মদ আর কেউ নয়, আলীবর্দী খানের আসল নাম, ভালো করে মনে রাখবে মির্জা মোহাম্মদ। অপশন দিয়েছি মীর কাসিম, মুর্শিদ কুলি খাঁ এবং সুজাউদ্দিন। তাহলে মির্জা মোহাম্মদ হচ্ছে আলীবর্দী খাঁয়ের আসল নাম। নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছি, মারাঠা ডিচ বা মারাঠা খালকে নির্মাণ করেন। এখানে একটু ছোট্ট করে বলে দেওয়া দরকার আছে, মারাঠা ডিচটা আজকের কলকাতার শ্যামবাজার থেকে শিয়ালদার যে বিদ্যাপতি সেতু এখানটা ছিল, মনে রাখবে, তাই এটা বাঁকানো ছিল। রঘুজি ভোসলে বা মারাঠারা তাদের আক্রমণ করতে না পারে সেই জন্যই খালটা কেটে দেওয়া হয়েছিল, মারাঠা ডিচ বা মারাঠা খাল। মারাঠা আক্রমণের জন্য বাংলার নবাব আলীবর্দী খাঁয়ের এটা বড় পদক্ষেপ ছিল। আলীবর্দী খাঁ মারাঠা আক্রমণ প্রতিরোধের জন্য 1751 সালে একটি চুক্তি স্বাক্ষর করেছিল, কিন্তু শেষ পর্যন্ত মারাঠা আক্রমণ পুরোপুরি প্রতিরোধ করতে পারেনি। মারাঠা খালটায় আজকের এপিসি রোড বা আচার্য প্রফুল্লচন্দ্র রোড, যেটা পরাধীন ভারতবর্ষের নামকরণ, ব্রিটিশ ভারতের নামকরণ হয়েছিল সার্কুলার রোড। সার্কুলার দুটো ভাগ ছিল, শিয়ালদা থেকে শ্যামবাজার, এটা আপার সার্কুলার রোড, এবং বালিগঞ্জে একটা রয়েছে লোয়ার সার্কুলার রোড। দুটোতেই, অর্থাৎ লোয়ার সার্কুলার রোড বালিগঞ্জ, আপার সার্কুলার রোড শ্যামবাজার থেকে রাজবাজার অঞ্চলটাতে, দুটোতেই কিন্তু সায়েন্স কলেজ গড়ে উঠেছিল 1914 সালে, মনে রাখবে এইটা। যাই হোক, সে মারাঠা ডিচ বা মারাঠা খাল কে নির্মাণ করেছিল? অপশন দিয়ে দিয়েছি সুজাউদ্দিন, আলীবর্দী খাঁ, মুর্শিদ কুলি খাঁ এবং মীর কাসিম। তো মারাঠা ডিচ কে নির্মাণ করে আমরা বলেই দিয়েছি, উত্তর হবে আলীবর্দী খাঁ। এবং এই মারাঠাটা হচ্ছে শ্যামবাজার থেকে, ভালো করে মনে রাখবে, শ্যামবাজার থেকে আজকের শিয়ালদা পর্যন্ত কিন্তু এটা ছিল, ভালো করে মনে রাখবে। তো তখন এটা নাম ছিল আপার সার্কুলার রোড। কি নাম ছিল? আপার সার্কুলার রোড। এখন নাম হচ্ছে এপিসি রোড বা আচার্য প্রফুল্লচন্দ্র রোড। নেক্সট প্রশ্নে আসবো, 1751 সালে কাদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? ইতিমধ্যে কিন্তু বলে এসেছিলাম যে আলীবর্দী খান এবং মারাঠারা একটি চুক্তি স্বাক্ষর করে, যাতে মারাঠা আক্রমণ থেকে আলীবর্দী খান রেহাই পায়, বাংলাকে রক্ষা করতে পারে, মনে রাখবে এইটা। যাই হোক, সেই 1751 সালে আলীবর্দীর সঙ্গে মারাঠাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এবং এই চুক্তিতে কিন্তু মারাঠারা প্রচুর পরিমাণ রাজস্ব আদায় লাভ করতে পেরেছিল, মারাঠাদের শক্তি বৃদ্ধি পেয়েছিল। আলীবর্দী কিন্তু অনেকটা কন্টাস হয়ে পড়েছিল। অপশনগুলো কি দিয়েছি? আলীবর্দী এবং ইংরেজ, মীর কাসিম ইংরেজ, সিরাজদৌল্লা ইংরেজ। কি উত্তর হয়ে গেল আলীবর্দী খাঁ এবং মারাঠা। যাই হোক, নেক্সট 12টা শেষ প্রশ্ন আজকের। কি প্রশ্ন দিয়েছি? বাংলার কোন নবাব ফরাসিরা কলকাতা এবং চন্দননগরে দুর্গ নির্মাণ শুরু করলে সতর্ক করে বলেছিলেন? কি বলেছিলেন দেখে নাও, তোমরা বণিক, তোমাদের দুর্গের প্রয়োজন কি, আমি তো তোমাদের নিরাপত্তা দেব। বাংলার কোন নবাব ফরাসিরা যখন কলকাতা এবং চন্দননগর দুর্গ নির্মাণ করছে, তাদের সতর্ক করে কোন নবাব বলেছিলেন? কি বলেছিলেন? তোমরা বণিক, তোমাদের দুর্গের প্রয়োজন কি, আমি তোমাদের নিরাপত্তা দেব। এটাও কিন্তু আলীবর্দী খাঁ করেছিল। দেখো, কখনো ফ্রেঞ্চ বা কখনো ফরাসিদের তিনি আটকানোর চেষ্টা করছেন, কখনো তিনি মারাঠাদের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছেন, আবার তিনি ইংরেজদের বলছেন ইংরেজরা মৌমাছির জাত, এদের পেছনে লেগে লাভ নেই, লাগলে হুল বিধিয়ে দিবে। এরকম মুক্তি করছে ইংরেজদের প্রসঙ্গে। ফরাসিদের বলছে আপনারা কেন চন্দননগর, তখন নাম ফরাসডাঙ্গা, কেন কলকাতায় আপনারা দুর্গ নির্মাণ করছেন, আমি তো নিরাপত্তা দেব। আবার মারাঠা আক্রমণ প্রতিরোধের জন্য রঘুনাথ রাও, রঘুজি ভোসলের আক্রমণ প্রতিরোধ করার জন্য 1751 সালে তিনি একটি চুক্তি স্বাক্ষর করেছিল। এইভাবে আলীবর্দীর আমল পর্যন্ত বাংলা আস্তে আস্তে করে কিন্তু এগিয়েছিল ঠিকই, কিন্তু মারাঠা আক্রমণ, ফরাসিদের আক্রমণ এবং ইংরেজ আক্রমণ কিন্তু প্রতিহত হয়। ছোট করে বলে দিই,
1664 সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়। আর 1756 সাল থেকে 1763 পর্যন্ত চলেছিল কি না ইউরোপ জুড়ে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। এবং এই যুদ্ধের ফলে তাই 1763-তে দেখলাম সপ্তবর্ষ যুদ্ধের পরিসমাপ্তি ঘটলো এবং ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি পতন ঘটে গেল। একমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা শতবর্ষে অর্থাৎ 1664 থেকে 1763 সালে অবলুপ্তি ঘটেছিল। আবারও বলবো 1664 সালে এই যে ফরাসি বণিকরা প্রতিষ্ঠা হয়েছিল প্যারিস শহরে, এবং এই ফরাসি কোম্পানি 1763 সালে প্যারিসের সন্ধি দ্বারা অবলুপ্তি ঘটে যায়। এবং যে সন্ধি দ্বারা সপ্তবর্ষ যুদ্ধ, সপ্তবর্ষ কেন বলছি, 1756 থেকে 1763 এটাই হচ্ছে সপ্তবর্ষ, এতে পতন ঘটে গেল ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো আজকে এই পর্যন্তই রইল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। 12খানা প্রশ্ন উত্তর বললাম, মন দিয়ে শুনবে, অনেক অনেক তোমরা কিন্তু হেল্প পেতে পারো। যারা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দেবে তারা বইটা অবশ্যই সংগ্রহ করে নাও, বিকল্প কোনো বই হতে পারে না। অনেক বই বেরিয়েছে, পাশাপাশি রাখো, প্রচুর হেল্প পাবে, এইটুকু বিশ্বাস রাখবে। যে সমস্ত এমসিকিউ প্রশ্ন আছে অন্যান্য বই ধারে কাছে আসতে পারবে না, প্রচুর পরিশ্রম করে বইগুলো নামানো হচ্ছে, আপনারা সংগ্রহ করুন। এবং সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন বই সবচেয়ে কম দামে দ্রুত পৌঁছে দিচ্ছি কিন্তু আমরা। আর এই নাম্বারে ফোনের সঙ্গে যোগাযোগ করে নেবে, সঙ্গে সঙ্গে জাহাজের সঙ্গে তোমরা কথা বলতে পারবে বা কোনো কোয়ারি থাকলেও করতে পারবে। আর যারা ডিসেম্বরের সেটকে পাকিচ্চক করেছো, ইতিহাসে জাহাজের হাত ধরে 200+ র্যাঙ্ক করব, তারা কিন্তু এইটা সেট তো পাস করবেই, 200+ নাম্বার নিয়ে পাস করবো, যেমন প্রশ্নই হোক, সাবজেক্টটা গুলে খাবো। ডিসেম্বরের ব্যাচের জন্য অবশ্যই ব্যাচ শুরু হচ্ছে, আপনারা আসতে পারেন, নাম্বার দিয়ে দিয়েছি, যোগাযোগ করে নিতে পারবেন। বেঙ্গলের সেরা স্টাডি মেটেরিয়াল এবং সেরা মক টেস্ট কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। যারা বিহারে পরীক্ষার জন্য পাকিচ্চক করেছো বা ভালো বই খুঁজছো, চ্যাপ্টার ধরে এমসিকিউ, এই বইটা পড়ে নেবে। যারা টেক্সট বই খুঁজছো, নেট সেটের স্টুডেন্টরা এই বইটা পড়বে। যারা WBCS দেবে তারা কিন্তু এই বইটা অবশ্যই স্টাডি করে নিও। বেঙ্গলে একটা সেরা বই তোমাদের দিতে পেরেছি। আর প্রতি শনিবার জানা স্যার তোমাদের এখন শনিবার কলেজ স্ট্রিটে পড়াচ্ছে, চলে আসুন। আর রবিবার করে স্যারের তার বাড়িতে 2004 সাল থেকে যে 20 বছরের ব্যাচ, সেই ব্যাচে আপনারা আসতে পারেন এবং নাম্বারে যোগাযোগ করে নিও। তো আজকে এই পর্যন্তই রইল, ভালো থাকবে সবাই, কেমন লাগলো জানিও, বাই।